নমস্কার, গল্পবাবুর পাঠশালার নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন ২রা মে ১৯২১ এবং আমাদের সকলকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন ২৩শে এপ্রিল ১৯৯২। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিল কলকাতা শহরে সাহিত্য এবং শিল্প সমাজের খ্যাতনামা রায় পরিবারে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক হাড়হিম করা ভূতের গল্প সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া। গল্প পাঠে বাপি। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে। সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছিলেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে পেট্রোল কম ছিল ট্যাঙ্কে। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু। আগে আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর। সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? ওই মাইল ৩ হবে। তার মানে তো ২-২.৫ ঘন্টা। শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, ভৃত্য স্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না, কিন্তু ২.৫ ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে এটা জেনে মেজাজটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। ৮টার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো? এখন ৩:৩০। আগে পারবো বাবু, এই নাও টাকা। আর ভবিষ্যতে এমন ভুলটি কখনো করো না। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে না যাওয়াই ভালো। সুধীর টাকাটা নিয়ে চলে গেল পানাগড়ের দিকে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আড় ভেঙে একটা সিগারেট ধরিয়ে তার চারদিকটা তিনি ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গিয়েছে। চারিদিকে ধুধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটিমাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বসতির কোনো চিহ্ন মাত্র নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার এক দিক, অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য। পশ্চিমে বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে ৪০-৫০ হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা ২-১টা বাবলা গাছ ছাড়া সবই দূরে। এদিকে ২টি কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। আকাশে উড়ন্ত মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের বেশ তেজ রয়েছে। তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে ২টো অ্যাম্বাসেডর আর একটি লরি গেছে তার পাশ দিয়ে। তার মধ্যে একটা কলকাতার দিকে, কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞাসা করার জন্য থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন,
বাঙালিরা এ ব্যাপারে বড়ই স্বার্থপর হয়। নিজের অসুবিধে করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখা থাকে না। কিন্তু নিজে কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি। লেখক হিসাবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বার করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে। 5টার মধ্যে অস্ত যাবে। তখন ঠান্ডাটা বাড়বে। কি মুশকিলে ফেলল তাকে সুধীর। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটি গল্প চেয়েছে, সেটা এখনও লেখা হয়নি। তাই প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই। মৃগাঙ্কবাবু নোটবুকটা বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসতে আর ভালো লাগছে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কোনো দিনও অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষও আছে কিছু দূরে দাঁড়িয়ে। ওই কাকতাড়ুয়া। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে, একটা ক্ষেতে। তারই মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে রয়েছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার মতো অস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রঙটি কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবড্যাবে চোখ মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে আসে না, উৎপাতও করে না। পাখিদের বুদ্ধি এতই কম। কুকুর তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক, চড়ুই কি তাহলে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়ার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটি ছিটের শার্ট। কার কথা মনে পড়ল এই ছেঁড়া লাল কালো ছিটের শার্ট দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না। তবে কোনো একজনকে তিনি এরকম একটি শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই। মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন, 4:20। সঙ্গে ফ্ল্যাক্সের চা রয়েছে, সেইটির সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্ল্যাক্সটা খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখে নিলেন। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরে তালগাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট 5 মধ্যেই অস্ত যাবে। আর একটা অ্যাম্বাসাডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনও ঘণ্টাখানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল। সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্য দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা
তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্প অনুভব করলেন। ওটার চেহারার সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিমাটা আরেকটু জ্যান্ত মানুষের মতো। খাড়াই বাঁশের পাশে আর একটা বাঁশ দেখা যাচ্ছে। ওই দুটো কি বাঁশ নাকি ঠ্যাং? মাথার হাঁড়িটা কি একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আর একটা সিগারেট ধরাতেই হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। মৃগাঙ্কবাবু দৃষ্টি আবার কাকতাড়ুয়ার দিকে গেল। কোনো সন্দেহ নেই, সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে না, আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, দু পায়ে চলা। হাড়ির বদলে একটা একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট, তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খেটো ময়লা ধুতি। বাবু, মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠছে, এবং তার গলাটা চেনা। এ হলো তাদের এককালে চাকর অভিরামের গলা। এদিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু। অভিরাম বলেছিল সে থাকে মানগড়ের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানগড়। মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেঁটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে আসছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। বাবু, বাবু, আমায় চিনতে পারছেন? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্নটা করলেন। তুমি তুমি অভিরাম না? একদিন পরেও আপনি আমারে চিনেছেন বাবু? মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে। তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। আজ্ঞে হ্যাঁ বাবু, আপনিই দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু শেষে এমন কেন হলো বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতিতে ধরে। সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা 2 ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য স্বীকার করে মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন কর্তা? আর আমি চাকরি করিনি কোথাও। কারণ আমার কঠিন ব্যারাম হয়, উদুরি। টাকা পয়সা নাই, না ওষুধ, না পথ্যি। সেই ব্যারামই আমার শেষ ব্যারাম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়। সে নিজে কিছুদিন পরে, তারপরে সেটা ছিঁড়ে যায়। তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম
একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবেই। আমার আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু মৃগাঙ্কবাবু বললেন, সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন। সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। ওই ঘড়িটা পেলে পরে আপনি জানবেন আপনার অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধে নেমে এসেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিত হলুম বাবু। আমি আসি বাবু, আমি আসি। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন, ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্যে আর কখনো কিছু করবেন না। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবে গল্পবাবুর পাঠশালা। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন আরও একটি হাড়হিম করা ভূতের গল্প। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।